নিউ ইয়র্কের এই আলোচিত ডিম কাণ্ডে বাংলাদেশের এনসিপির নেতৃবৃন্দ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। তাদের একজন কেন্দ্রীয় নেতা ফোন করেছিল ডাস্টবিন শফিকের কাছে যে এটা কি হলো, কেন তাদের নেতা এভাবে নিউ ইয়র্কে অপমানিত হলো, ডাস্টবিন শফিকরা থাকতে কেন এইভাবে ঘটনাটা ঘটে। তো ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না, এই ব্যাপারে ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, স্যারের সাথে কথা বলতে। পরবর্তীতে তারা স্যারের সাথে কথা বলে রাগ ঝেড়েছেন যে স্যার আপনি কাপুরুষের মতো পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন, কিন্তু আপনার সাথে যে এই যে মাসুম বাচ্চা এই ছেলে মেয়েগুলা আসলো, আবার মুরব্বী ফখরুল কাকা গেল, আপনি সবাইকে ওই বিক্ষোভের মুখে ঠেলে দিয়ে নিচে কিভাবে আপনি পালিয়ে গেলেন। এবং আগামীতেও দেশে যদি ক্রাইসিস হয় আমরা তো এখন ধারণা করছি যে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে পালিয়ে যাবেন। উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে রাজনীতি করতে গেলে এইসব অপমান গায়ে মাখতে হয় না, রাজনীতিতে চলার পথ সবসময় মসৃণ হয় না, অনেক চড়াই উতরাই পেরিয়ে একজন নেতা হয়। তোমাদের আমি নেতা বানিয়ে দিয়েছি, তোমরা একদম ডাইরেক্ট অটো পাসের মতো নেতা হয়ে গেছো। বাংলাদেশে তোমাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারি নাই। গোপালগঞ্জে তোমরা দেখো আর্মার্ড ভেহিকল এপিসি দিয়ে তোমাদের আমি নিয়ে আসছি, কিন্তু বিদেশে আমি তোমাদের এই মৃদু বিক্ষোভের সামনে ইচ্ছে করে ঠেলে দিয়েছি যাতে তোমরা ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। এই উত্তর শুনে এনসিপির নেতৃবৃন্দ আদৌ খুশি হয়নি, তারা ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে আপনি দেশে আসেন, আপনার সাথে আমাদের অনেক হিসেব জমে গেছে। আপনি একবার লন্ডন যান, একবার ওর সাথে কথা বলেন, একবার এর সাথে মিটিং করেন, আর এনসিপি কে সামনে রাখছেন যেন এনসিপি ছাগলের ৩ নম্বর বাচ্চা। আমরা ৩ নম্বর বাচ্চা হব না, আমরাই আপনাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিলাম। এই সময় একটু ডক্টর ইউনূস কারেকশন করে দেন যে এইটা পাবলিকলি আমরা বলি যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত গেমের আমি হলাম টিম লিডার, সুতরাং আমার কাছে এইসব ধুনফুন নিয়োগকর্তা বললো না, পাবলিকলি বললো, আমিও বলি, সেটা ঠিক আছে। এদিকে নিউ ইয়র্কে যারা ডিম ছুড়েছে তাদের মধ্যে একজন মিজানুর রহমান চৌধুরী, তিনি পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছেন। তখন রটিয়ে দেওয়া হলো যে আক্তার হোসেনের প্রতি ডিম ছোড়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে আমি ডিম ছুড়ে প্রতিবাদের দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম, তাতে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বে ডিম ছুড়ে প্রতিবাদ করাটা আইনত বৈধ, এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না। এমনকি ওই কোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাতেও গ্রেপ্তার করবে না। তাহলে কেন গ্রেপ্তার হয়েছে ওই ডিম ছোড়া দলের একজন মিজানুর রহমান চৌধুরী? এর কারণ হলো যে একটা টোকায় জ্যাকসন হাইটসে সে পুলিশকে যে বলছে যে মিজানুর রহমান চৌধুরী আমাকে হত্যার হুমকি দিয়েছে, তার কাছে ছুরি আছে, বন্দুকও থাকতে পারে। এইরকম একটা অভিযোগ করলে সাথে সাথে পুলিশ সেই লোককে থানায় নিয়ে যায়। তো তারা মিজানুর রহমান চৌধুরীকে থানায় নিয়ে গেছে এবং মিজানুর রহমান চৌধুরীর কাছে কোনো বন্দুক কিংবা ছুরি পায়নি। তো সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গেলে পুলিশ বলেছে যে ডোন্ট ওয়ারি, কালকে কোর্টে গেলে ও ছাড়া পেয়ে যাবে। তো এই হলো নিউ ইয়র্কের ডক্টর ইউনূস গংয়ের প্রথম দিনের অভ্যর্থনা। তারা ৮-৯ দিন থাকবেন। এই ৮-৯ দিনে পুলিশ তাদেরকে বলেছে তারা যেন প্রয়োজনের বাইরে, হোটেলের বাইরে কোথাও না যায়, খুব প্রয়োজন থাকলে যায়। এর মধ্যে নিউ ইয়র্কের একজন পুলিশ কর্মকর্তা মিস্টার দিদার, তিনি আপনারা জানেন কয়েকদিন আগে মারা গিয়েছিল আততায়ীর গুলিতে। তো দিদারের বাসায় গিয়ে ডক্টর ইউনূসের প্রোগ্রাম ছিল, সেই দিদারের পরিবারের সদস্যদের সাথে দেখা করবে। পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেটিও বদলে গেছে এবং পরবর্তীতে দেখলাম যে পুলিশ অফিসার দিদারের ফ্যামিলি মেম্বাররা ডক্টর ইউনূসের হোটেলে এসে দেখা করেছে। অর্থাৎ ডক্টর ইউনূস তার অফিসিয়াল মুভমেন্ট ছাড়া মোটামুটি হোটেলেই কনফাইন থাকবে এবং ডক্টর ইউনূসের সাথে যারা আছে, এই ডাস্টবিন শফিক, এই রাজাকার আক্তার, রাজাকারের নাতি তাসনিম, যারা তারা মোটামুটি এই ৮-৯ দিন গৃহবন্দী জীবন যাপন করবে। আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন, কিছু ঘটনা এখনো জানা বাকি, সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। প্রথমত হলো এই যে এনসিপির সদস্য সচিব, যে মূলত শিবিরের প্রোডাক্ট, জামাত শিবিরের ক্যাডার, সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপিতে
এই সদস্য সচিব পদে নিয়ে আছে। তো এই রাজাকার ছানা, এই শিবির, তাকে দিয়েই এই ইউনূসের নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো। আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল, FBI কে ফোন করবে, ওকে ধরা দিবে, পরে পুলিশ তাকে গাড়িতে ঢুকা প্যাকেট করে পাঠায় দিছে। তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তারের কোর্টে চমৎকার ভাবে একটা ডিম যে লেগেছে, এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা, এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে। যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। যাই হোক, তার কোটটার যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে, তো আমি জানি না। কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ড্রিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয়, তখন লন্ড্রি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই পচা ডিমের কোনো কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হবার ঝুঁকি নিতে চায় না। সুতরাং আমরা ধারণা করছি যে এই কোটটা যদি এখনো কোনোভাবে বাংলাদেশের তিব্বত সাবান অথবা আরো কি সব পচা সাবান টাবান আছে সেইগুলো দিয়ে যদি ক্লিন করা যায় তাহলে হয়তো কোটটা সেভ হবে, না হলে এই কোটটা আর এটাকে রক্ষা করা যাবে না, এটা মারাই গেল আর কি। এখন ওইখানে আরেকজন এনসিপির নেত্রী ছিলেন ডক্টর তাসনিম জারা, তিনিও গালি খেয়েছেন, কিন্তু আমি বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে তারা সেই তরুণী জারাকে সম্মান করেছেন এবং সেখানে বলেছেন যে আপার গায়ে যেন কিছু না লাগে, তবে সেখানে কিছু গালি বর্ষিত হয়েছে। পরবর্তীতে আমরা ফেসবুকে দেখলাম তাসনিম জারা তার দলের সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সেখানে তিনি যে গালি খেয়েছেন এটা বলেননি। এর জন্য আক্তার হোসেন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। আক্তার হোসেন তার হোটেলের লবিতে দাঁড়িয়ে ফাঁস করে দিয়েছেন যে আমাকে ডিম মেরেছে, পাশাপাশি জারাকেও গালি দিয়েছে। সেইখানে আক্তার হোসেন কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছে, যে কথাটা শোনার পরে আমি 3-4 ঘন্টা মোটামুটি কাঁপাকাঁপির মধ্যে ছিলাম। তিনি বলেছেন দেশের বাইরে যারা ফ্যাসিস্টের দোসর তাদেরকে তিনি ইউনূস স্যারকে বলবেন সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে। নিউ ইয়র্কে যারা এই বিক্ষোভ করেছে তাদের সবাইকে ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করবে। আমরা যে কে কোন জগতে বাস করি এটাই আমি বুঝলাম না। এদের একটা জাতীয় দলের সদস্য সচিব কে করে? ডক্টর ইউনূসের 14 জেনারেশনের ক্ষমতা আছে ওইখানে যারা বিক্ষোভ করছে সবাইকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার। ব্যক্তিটির উপরে ডিমটা নিক্ষেপ করা হয়েছে, সেই ব্যক্তিটিকে যাদের কারণে পুরো একটা স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না, এখানে আইনে কি আছে বা আইনে কি নেই। আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার 32 নম্বর বাড়ির কথা মনে হয়েছে, সাথে সাথে বাংলাদেশের 4.5 কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেরোরিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি, অন্তত পক্ষে বাংলাদেশের 4.5 কোটি নেতা, আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও 13 মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এই জন্য এই ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সন্তান এনসিপির নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি, আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরোরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে, এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে, এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে, আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো।
এই যে আপনারা যখন অন্য কোন নেত্রী কি নেতা কর্মী কি আক্তারের সঙ্গে ছিল তখন যখন আপনারা আক্তার? জি, তুষার ভাই দেখেন, এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল, কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য। দেখেন এই যে মেয়েটা যে ছিল, আমি ওনার নামটা তাসনিম যারা, উনি কিন্তু আমার থেকে মাত্র 1 হাত দূরে ছিল। আমি চাইলে ওই মেয়েকে ওইখানেই অনেক বড় কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই, আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই। আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে, আমাদের কিন্তু ওনাদেরকে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই। আপনারা আজকে দেখেছেন তাসনিম যারা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন, তা আক্তারের চাইতেও কিন্তু এই যারা মেয়েটি আমার পাশে ছিল, কিন্তু আমি চাইলে ওরা অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই শিক্ষা নেই নাই, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, এটা আমাদের আদর্শের সাথে যায় না। তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই, আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে আরো বেশি জানেন। বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা, আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না। আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই। বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত, রাতে চাকরি করত। তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী, কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা, মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না, কারণ এই এনসিপির টেরোরিস্টরা, এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে, যেভাবে দর্শন করছে, আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, আমি কিন্তু এই খারাপ মেয়েটির পাশেও কিন্তু আমি যাই নাই, এবং ওরে কিন্তু কোনো ধরনের কোনো বাক্য পর্যন্ত ব্যবহার করেনি। তুষার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন। আপনারা যেই সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন, তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে নাকি এরা দুজনই শুধু ছিল? তুষার ভাই সত্য কথা কি, দেখেন ওই সময় যে আমাদের যে মাথার যে টেম্পারটা ছিল, ওইখানে কে ছিল না আমরা দেখি নাই ভাই। ওই সময় আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো, আমার মাথায় তখন কাজ করতো না। ওই সময় সাথে 32-এর কথা মনে হয়ে গেছে, ওই সময় সাথে 3,500 পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে। ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত নেতা কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পোড়াও করে দিনে দুপুরে হত্যা করেছে, ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে। তো মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য কোনো নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই, হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না। এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, যিনি ইতোমধ্যে নানান কারণে আলোচিত, তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল, এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি। মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন? এই শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই। তুষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি, গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা 18 কোটি মানুষের নয়নমণি শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে, কিভাবে কি করেছে, আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না। তবে আপনাকে এতটা আশ্বস্ত করতে পারি, যদি 27 তারিখের ভিতরে 27 সেকেন্ডের জন্য যদি এই ডাস্টবিন শফিককে নিউ ইয়র্কের কোনো জায়গায় পাই, হয় মারবো না হয় মরবো। আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা ভয়ে পালাই না। কিন্তু মিজান ভাই, এই যে আপনি বলছেন, কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রে তো আইন কানুন খুবই কড়া, তো আপনি কি মানে আপনার বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হতে পারে, আপনি ভয় পাচ্ছেন না?
দেখুন তুষার ভাই, একটা কথা বলি, আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে, আমি যখন ক্ষুধার্ত হব, আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বেজের ভিতরে খাবার থাকে, আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করব না। এখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় যাচ্ছে। আমি মিজানুর রহমান চৌধুরী যদি এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এখানে জেলের ভাত খাইতে হয়, ভাই বাংলাদেশের 2.5 লক্ষ নেতা কর্মী এখন জেলে জীবনযাপন করতেছে। বাংলাদেশের 2.5 কোটি আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘরে থাকতে পারতেছে না। আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এইখানে যদি কয়েক মাস জেল কাটি, আমি সেটা মনে করব এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন, যে আমার ভাইদের কারণে, আমার দলের নেতা কর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি। তবে ভাই, এখানে আইনের দেশ, আমি আইন হাতে নিতে চাই না। তবে ভাই, আমাদের আবেগের যখন বিষয় আসে, বঙ্গবন্ধু যখন আসে, জয় বাংলা যখন আসে, মুক্তিযুদ্ধ যখন আসে, শেখ হাসিনা যখন আসে, ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না। তবে তারপরেও আমি বলি, আমি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই টেররিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তুষার ভাই, আমি আপনাকে এটা বলি। যখন আমি ওরে বলেছিলাম, ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ, তখনই আমি বলেছিলাম জয় বাংলা, এবং তখনই বলেছিলাম টেররিস্ট আক্তারকে আর যেতে দেব না। ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দেয়, ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দেয়। বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, ওরা বাংলাদেশে 2.5 কোটি 3 কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে। তবে মনে রাখবেন, আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেব না তুষার ভাই। মিজান ভাই, আপনি কি বলছেন যে আপনি স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে স্লোগান দিয়েছিলেন ওই সময়? জি জি, সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন। সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে আক্তার ভাই। আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম। আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে, আমরা টার্মিনাল 8 আমরা অবস্থান নিয়েছিলাম। ওরা টার্মিনাল 4 দিয়ে বের হয়েছে। আমাদের প্রায় 2 থেকে 300 নেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে। কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো জেএফকে এয়ারপোর্টে, এবং এমন ভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা গত 13 মাসে কবরে গেছে, ওনাদের যেন আত্মা একটু শান্তি পায়। এই জন্য রাস্তার মধ্যে আজকে আমরা সংখ্যায় কম ছিলাম তুষার ভাই, হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা কর্মীরা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে। ভাই আমরা নেতা কর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই, কিন্তু আমি ওরা ডিম নিক্ষেপ হয়তোবা করতাম না, হয়তোবা আমার সেন্টিমেন্টটা হয়তোবা এত বেশি গরম হইতো না। যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। হ্যাঁ, এটি সত্য, আমি তাকে বলেছি টেররিস্ট আক্তার। পৃথিবীর কেউ কি বলবে ওরা টেররিস্ট সংগঠনের সাথে জড়িত নয়? বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেররিস্ট নয়? বাংলাদেশের আজকে বিএনপির নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন। ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন, তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে, তাদের নেতারা বলতেছে, আমি আমার বিএনপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে নে, আমাগরটা আমাগরে দিয়ে দে। তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই, ওই এনসিপির ভাত আর বেশি দিন নাই ভাই, কারণ ওরা একই প্লেনে আসছে, একই সাথে ভিআইপি দিয়ে বের হইছে। তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে, আমাগো মাল আমাগরে দিয়ে দে। এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা বড় ভাই। তো আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে, ওরা যে 4 নাম্বার গেট দিয়ে আসছে, এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন? তো দেখেন তুষার ভাই, আমাদের তো বিভিন্ন সোর্স আছে। এটা আমেরিকা, আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না। গতকালকে রাতে দেখেন আমাদের জ্যাকসনাইট বাঙালি অধ্যুষিত এলাকায় আমরা বিএনপি এবং আওয়ামী লীগের আমাদের পাল্টাপাল্টি মিছিল হয়েছিল, ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম। ওইখানে বিএনপির নেতা কর্মীরা আমাকে আঘাত করেছিল, ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই, কিন্তু তারা যখন শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। গতকালকে রাতে যখন এই গাল দিয়ে রক্ত বের হয়েছিল,
তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না। তুষার ভাই, কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। প্রতিটা মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে। আমাদের নেতা কর্মীরা আমরা সবাই টার্মিনাল 8-এ ছিলাম, কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল 4 দিয়ে আসবে। দেখেন তুষার ভাই, আমি আপনাকে আর একটা কথা বলি, তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী। দেখেন ভাই, তাদের এজেন্টরা আমাদেরকে 4 বার এসে বলছে এনসিপির নেতা, জামাতের নেতা, বিএমপির নেতা ওনারা সবাই চলে গেছে, ডাসমিন শফিক, নজরুল সবাই চলে গেছে। আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু 4 বার বের হয়ে গেছি। 4 বারের মধ্যে 3 বার আমরা গাড়ির আনলক করে গাড়িতে ঢুকে যাব, আমরা চলে যাব। হঠাৎ করে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে নো, আমরা যাব না। আমাদের মন বলছে এই কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্ট থেকে বের হয় নাই। আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের সোর্স ছিল না, কিন্তু দেখেন আমাদের ভিতর মানে আজকে যে আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশ করতে চাইছে, এর প্রমাণটা হচ্ছে এটা তুষার ভাই। আমরা কিন্তু ওদের সোর্স এসে আমাদেরকে কন্টিনিউয়াসলি বলতেছে, যেহেতু আমরা সামাজিকভাবে এখানে একসাথে চলাফেরা করি, অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওরা আপনাকে যে বলতেছে যে তুষার ভাই মিজানকে বলেন ওরা চলে গেছে। এবং আমাদের কিছু সাংবাদিক বন্ধুরা এসে আমাদেরকে এগুলো বলতেছে যে ভাই চলে গেছে। আবার অনেক সিনিয়র সাংবাদিক করতেছে কি, উনার জুনিয়র সাংবাদিককে রেখে সিনিয়র সাংবাদিক চলে গেছে, মানে কি যে আওয়ামী লীগের এরা বুঝবে ও সিনিয়র সাংবাদিক তো চলে গেছে, তাহলে বিএনপি জামাত এনসিপি চলে গেছে। কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল এই কুলাঙ্গার যেতে পারে নাই এখনো, কারণ কন্টিনিউ আমার ফোন আসতেছে তো এই জন্য লাইন ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের কাছে কিন্তু একটা বিশ্বাস ছিল যে ওরা আমেরিকাতে এই কুলাঙ্গার আক্তার এত বড় ভিআইপি হয় নাই যে ভিআইপি গেট দিয়ে পালায়া যাবে। ওদের বাপ, অবৈধ বাপ ডাক্তার ইউনূস পালায়ে গেছে, কিন্তু ভাই এখনো আমাদের হাতে 5 দিন সময় আছে, দেখা হবে তাদের সাথে রাজরাস্তা ইনশাআল্লাহ। এই যে আপনি বলছিলেন অনেকে আপনাকে ফোন করছে, আপনার দলের নেতা কর্মীদের এই ঘটনার পরে আসলে কেমন প্রতিক্রিয়া তারা? দেখুন, বিশ্বাস করেন আমি আমার জীবনে আমি এত টেলিফোন রিসিভ করছি কিনা আমি জানি না। দলের নেতা কর্মীরা ফোন করে হাউ হাউ করে কান্নাকাটি করতেছে। দেশ থেকে নেতা কর্মীরা ফোন করে বলতেছে ভাই বুকের মধ্যে আসেন, আপনাকে বুকের মধ্যে একবার জড়াই ধরি। বিশ্বাস করেন আমি নেতা কর্মীদের কথা শুনে আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসতেছিল। নেতা কর্মীরা যে এতভাবে খুশি হয়েছে আজকে এই ধুলাইয়ের পরে নেতা কর্মীদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ মনে পুনরায় ক্ষমতায় চলে আসছে ভাই। এইরকম নেতা কর্মীরা আজকে মানে উজ্জীবিত হয়েছে। মানে নেতা কর্মীরা খুব উজ্জীবিত, মানে তারা অ্যাবসলিউটলি ভাই, অ্যাবসলিউটলি। আজকে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীর কান পর্যন্ত, চোখ পর্যন্ত এই মেসেজটা যায়, প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য দোয়া করবে ভাই, প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবে। যাক মিজান ভাই, ধন্যবাদ। আরেকটি বিষয় হলো আমরা শেষ করব, যেহেতু আপনিও অনেক ব্যস্ত, শেষ করব। এই যে আগামীতে বললেন আরো 5 দিন আছে, এদেরকে যদি আবারও আপনাদের সামনাসামনি হয় বা অন্য কোন নেতা বা ইউনূস সরকারের সঙ্গে যে প্রতিনিধি দলটি এসেছে, এদের মধ্যে যেমন প্রেস সচিব বা আরো যারা সফর সঙ্গী আছেন, কথার কথা তারা যদি আবার কেউ আপনাদের সামনে পড়ে যায়, তাহলে কি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার কোনো সম্ভাবনা বা প্রস্তুতি আপনারা রাখছেন? ভাই একটা জিনিস বলে কি, প্রস্তুতি বলতে কি, ওরা তো মজার খানি জানেন কি, ওরা 3.5 ঘন্টা আমাদের বয়ে আজকে এয়ারপোর্ট থেকে বের হয় নাই। তো ওদের সাথে আমরা কি প্রস্তুতি নিয়ে খেলবো? বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুতি ছাড়াই ওদের সাথে খেলতে পারবে। ভাই আমি কন্টিনিউসলি আপনাকে শুধু এতটুকু বলি, ওদের যাকেই আমি না, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যারাই পাবে ওদের সাথে খেলা হবে ইনশাল্লাহ। ওরা আমরা ওই যে আমাদের পার্টির সেক্রেটারি খেলা হবে বলছিল, ওরা হাসি ঠাট্টা করেছিল 5 তারিখের পরে,
আমরা সেই কথাটি পুনরায় বলতেছি, আওয়ামী লীগের নেতা সরি আমি তুষার না, ভাই, আপনার বাক্যটা আসলে আমরা শুনতে পাইনি। আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন না যে খেলা হবে 5 তারিখের পরে, এগুলা এরা অনেক হাসি ঠাট্টা করেছিল এগুলা নিয়ে। আমি সেই কথাটি পুনরাবৃত্তি করে বলতেছি, আমেরিকায় খেলা হবে এবং ওদের সাথে যখনই খেলাতে নামবো আমরা কিন্তু 90 মিনিট খেলা লাগবে না, এর আগে গোল দিয়ে আমরা মাঠে ফিরবো। তার প্রমাণ কিন্তু আজকে আপনারা পাইছেন। ওরা 200-250 নেতা কর্মী ছিল, আমরা মাত্র 11 জন থেকে 12 জন ছিলাম। আমেরিকার পুলিশ তাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারে নাই ভাই। তখন কি পুলিশ ছিল না সেখানে? পুলিশ অবশ্যই পুলিশ ছিল, অবশ্যই পুলিশ ছিল। এবং পুলিশ ওখানে দেখেন, আমি বলি আমাদের আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মহানগরের সেক্রেটারি, মহানগরের সাংগঠনিক এবং বিভিন্ন আমাদের অনেক নেতা কর্মী ছিলেন। আমি তো সবার নাম নিলে অনেক সময় যাবে। কেউ কিন্তু পুলিশের ভয় করে না ভাই। হ্যাঁ, এটা সত্য, ওই হিট অফ দ্য মোমেন্ট আমি হয়তো কাজ করছি, কিন্তু আমার পিছন থেকে একজন আমাদের নেতা কর্মী কিন্তু পালায় নাই ভাই। আজকে বিশ্বাস করেন, এখানে 14 বছর রাজনীতি করে আজকে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে হয়তোবা আমার রক্তের অনেক আমাদের সে ছেড়ে চলে যাবে। 5 তারিখের পর থেকে আমাদের রক্তের অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমাদের দলের নেতা কর্মীরা কেউ আমাদেরকে পালায়া যায় নাই। তার জ্বলন্ত প্রমাণ আজকে জেএফকে এয়ারপোর্টে ভাই। দেখবেন সংখ্যায় আমরা মাত্র 11 থেকে 12 জন ছিলাম। তার মানে আগের মতো, আগে যখন ক্ষমতায় ছিলেন শত শত মানুষ আসতো, কিন্তু দরকারের সময় তো খুব বেশি লোকজন পাওয়া যায় না। মানে আপনি বলতে চাচ্ছেন যে দরকারের প্রয়োজনে খুব অল্প হলেও, সংখ্যায় অল্প হলেও আদর্শিক ভাবে উজ্জীবিত কর্মীরাই সংগঠনের জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত থাকে নাকি? না তুষার ভাই, আমি একটা কথা বলি, আমাদের গতকালকে একটা সরি আমি কন্টিনিউ ফোন কাটতে হচ্ছে। আমাদের গতকালকে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল। বিক্ষোভ মিছিলে আপনি দেখছেন প্রায় 300 থেকে 350 নেতা কর্মী ছিল। আজকে কিন্তু জেএফকে এয়ারপোর্টে আমাদের প্রায় 4 থেকে 500 লোক ছিল ভাই। আমরা আজকে একটা কৌশল অবলম্বন করেছি। দেখেন ভাই, যুদ্ধ কিন্তু সবাই করে না, গোল কিন্তু 11 জনের 11 জন করে না। মেসি, রোনালদোই কিন্তু সবচেয়ে বেশি গোল করে। আমরা আজকে টিম ওয়ার্ক করেছি। এবং একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলতে পারি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকেই বলতে পারে আমাদের মধ্যে অনেক গ্রুপিং আছে, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু আজকে আমরা একটা জিনিস প্রমাণ করেছি। আমরা সকালে মাস্টার প্ল্যান করেছি। জেএফকে এয়ারপোর্টে আমরা 2টা পর্যন্ত ছিলাম। 2টার পরে আমাদের 2 থেকে 250 নেতা কর্মী জেএফকে গ্র্যান্ড হায়াতের সামনে চলে গেছে। গ্র্যান্ড হায়াতের সামনে যারা চলে গেছে, আমরা একটা টিম কিন্তু এখানে ছিলাম। কারণ আমরা জানতাম এখানে যদি আমরা 200-300-400 নেতা কর্মী থাকি, তখন আমরা প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো না। তো আমরা যারা মানে রিয়েল যোদ্ধা, যারা আমরা একদম ভয় করি নাই, আমরা তারা কিন্তু আজকে রাস্তার মধ্যে শুয়ে পড়েছিলাম তুষার ভাই। এবং যারাই আজকে এই যুদ্ধের ময়দানে আমার সাথে সহযোদ্ধা হিসাবে ছিল, আমি তাদেরকে আজীবন স্যালুট করি। আমি তাদেরকে এখান থেকে যেই যখনই নেতৃত্ব আসবে, যখনই আমার সামনে আসবে, আমি আমার চেয়ারটি তাকে দিতে প্রস্তুত আছি ভাই। আর সাম্প্রতিক সময়ের একটা কমন ফেনোমেনা হচ্ছে ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছে সেখানেই জনগণের রোষে পতিত হচ্ছেন। এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর ইউনূস তার সাথে করে বিএনপির 2 জন নেতা, জামাতের 1 জন নেতা এবং এনসিপির 1 জন নেতাকে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে, অর্থাৎ তাদেরকে কেউ পচা ডিম মারবে না, তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না, তাদের গলায় জুতা দেওয়া ছবি রাস্তায় প্রদর্শন করবে না। কিন্তু তা হয়নি। বিএনপির লোকেরা ওই কানাগলিতে যাই দাঁড়িয়েছিল, জামাতের লোকেরাও তাদের নেতাকে নিয়ে ব্যস্ত ছিল। ডক্টর ইউনূস এবং তার পালিত পুত্র যে এনসিপি, তাদেরকে কিন্তু কেউ পাত্তাই দেয়নি। এখন শেষ পর্যন্ত কি হলো, ডক্টর ইউনূস একটি বিশেষ দরজা দিয়ে বিশেষ সিকিউরিটি নিয়ে একা একা চলে গেল। আর ফখরুল, এই পাটোয়ারি যারা এবং জামাত নেতা, ওদেরকে
ছেড়ে দিল একা, মানে আলাদা পথে, যার কারণে জনরসী পতিত হলো। আপনারা দেখেছেন এই পাটোয়ারি, এই রাজাকার পুত্রকে, এই ৭১-এর ঘাতক দালালদের যে মানে প্রতিনিধি, তাকে জনগণ বেদম প্রহার করেছে। কি দিয়ে? ডিম দিয়ে, তাও আবার পচা মুরগির ডিম। এই পচা মুরগির ডিম দিয়ে যেই পরিমাণ অভ্যর্থনা আমেরিকাতে তারা পেয়েছে, সেটা মনে হয় তাদের বাকি জীবনে মনে রাখবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, তারা লন্ডন যাচ্ছে, লন্ডন যখনই আসতেছে তারা এই রকমের অভ্যর্থনা পাচ্ছে। তারা আমেরিকায় যাচ্ছে, সেখানে অভ্যর্থনা পাচ্ছে। জাপান গিয়েছে, সেখানেও এরকম অভ্যর্থনা পেয়েছে। এখন ইউরোপের যে দেশে আসুক, যেগুলো সভ্য দেশ, এরকম কোনো দেশে গেলে তাদের কিন্তু রক্ষা নেই। বিষয়টা যদি খেয়াল করে দেখেন, ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় বাংলাদেশের টোটাল যে পপুলেশন, তার একটা ছোট্ট অংশ থাকে। ধরেন 18 ভাগের 2 ভাগ বা 18 ভাগের 1.5 ভাগ, 1 থেকে 1.5 কোটি মানুষ পৃথিবীর বাইরে থাকে, আর 16 থেকে 16.5 কোটি মানুষ বাংলাদেশের ভেতরে থাকে। এই 1-2 কোটি মানুষের মধ্যে যদি ব্রিটেন, আমেরিকায় এই পরিমাণে আওয়ামী লীগের উপস্থিতি হয়, অর্থাৎ বিএনপির চাইতেও বেশি, জামাতের চাইতেও বেশি, এনসিপি চাইতেও বেশি, তাহলে বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে বিএনপির চাইতেও বেশি, জাতীয় পার্টির চাইতেও বেশি, এনসিপির চাইতেও বেশি, জামাতের চাইতেও বেশি। অর্থাৎ একক দল হিসেবে বাংলাদেশে যে সবচাইতে বেশি মানুষ, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ আছে। বাংলাদেশে নিষিদ্ধ থাকার কারণে এই যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানেই ডক্টর ইউনূস যাচ্ছে, সেইখানেই মানুষ তাকে প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে জড়িত, বাংলাদেশের ইতিহাসের ছাড়াতে জড়িত, মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। এই দেশকে একটা ফকিন্নি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে উন্নত করা যে দল, সেই দল আওয়ামী লীগ। যেই দল পদ্মা সেতুর মতো বিশাল কর্মযজ্ঞ করেছে, সেই দল আওয়ামী লীগ। যেই দল মেট্রো রেল করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন করেছে এবং অসংখ্য ফ্লাইওভার, রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা সব কিছু করেছে, সেই দলটিকে আপনি ব্যান করছেন। কেন করছেন? কারণ আপনি জানেন আপনার যে পালিত পুত্ররা, আপনি যাদের উপরে ভর করতে চান, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, এনসিপি, তৌহিদি জনতা, এরা কেউই আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে পাত্তা পাবে না। অর্থাৎ বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করে এরকম মানুষের সংখ্যাই 51%-এর উপরে, যার কারণে সবাই মিলেও যদি একটা মোর্চা করে, আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এটা আমাদের কথা না, এটা ডক্টর ইউনূসের অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট করে তিনি পেলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে, ডক্টর ইউনূস যেইভাবেই ম্যানিপুলেশন করার চেষ্টা করুক, বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষোভের কারণে, বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের কারণে এবং আওয়ামী লীগের সাথে থাকার কারণে কোনোভাবেই ডক্টর ইউনূস সুবিধা করতে পারবেন না। তাই তিনি তার যে পরামর্শদাতা, তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছেন। তা আপনি কতদিন আওয়ামী লীগকে বাইরে রাখবেন? এই যে ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে যেইভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে একলা রেখে নিজে পালিয়ে গেলেন, ঠিক কদিন পরে এই সাঙ্গপাঙ্গরা যারা দেশে সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, অগ্নিসংযোগ করছে, মামলা বাণিজ্য করছে, তাদেরকে কতদিন থেকে ডক্টর ইউনূস বাঁচায় রাখবেন? আমার বিশ্বাস হয় না বেশি দিন পারবেন। দিন থাকতে সাধনা করেন, মানুষের কাছে ফিরে যান, বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটাকে বৈধতা দিন এবং বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন। তা না হলে আমেরিকায়, ইংল্যান্ডে এবং জাপানে পিটুনি খেয়েছে আপনার দল, ডিম থেরাপি খেয়েছে আপনার দল, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই থেরাপি শুরু হয়ে যাবে। ছেলেরা জেগে উঠছে, ছেলেরা এখন বসে নাই। প্রতিদিন ঢাকায় মিছিল হচ্ছে, প্রতিদিন চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, কুষ্টিয়া, গাজীপুর,
কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, ফিরোজপুর সব জায়গায় মিছিল শুরু হয়েছে। মানুষের এই মুক্তির গান, মানুষের এই জয়গান ডক্টর ইউনূসের পক্ষে থামানো সম্ভব নয়। আপনারা যারা ডক্টর ইউনূসের দালাল হয়ে, আপনারা যারা ডক্টর ইউনূসের পালিত পুত্র হয়ে মনে করছেন ডক্টর ইউনূস আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে, না। এই আমেরিকার নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে যেভাবে আপনাদেরকে রেখে পিছনের দরজা দিয়ে উনি পালিয়ে গিয়েছেন, তার অনেক দেশের নাগরিকত্ব আছে। কদিন পরে যখন পারবেন না, তখন তিনি কিন্তু পালিয়ে যাবেন। আপনারা এই বাংলাদেশেই থাকতে হবে, এই বাংলার জমিনেই, এই মধুমতির তীরেই আপনাদেরকে মানুষ সলিল সমাধি করবে। তা না হলে আপনারা যে কাজ করছেন এটার প্রায়শ্চিত্ত হবে না। আসুন, ডক্টর ইউনূসকে আমরা যেভাবে প্রতিরোধ করছি বিদেশে, বাংলাদেশেও আপনারা জেগে উঠুন, তাকে প্রতিরোধ করবেন, তার ল্যাংটা বাহিনীকে প্রতিরোধ করবেন এবং তার গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, চাঁদাবাজ বাহিনী, দর্শনকারী, অগ্নিসংযোগকারী, লুণ্ঠনকারী, হল দখলকারী এবং মার্কেট দখলকারী, টেম্পো স্টেশন দখলকারী, ইজারাঘাট দখলকারী এই বাটপার চোরদেরকে না বলে তাদের কাছ থেকে বাংলাদেশের কন্ট্রোল ব্যাক করুন।